নাস্তা শেষ করে মধু ময়না বেগমের সামনে গিয়ে কাচুমাচু করে দাঁড়ালো। গলায় অস্বস্তি ঢেলে মিনমিনে গলায় বলল, আজকে দুপুরের রান্নাটা আমি করি আপা। ময়না বেগম চোখ তুলে তাকালেন। মধুর মায়াবী মুখের দিকে তাকিয়ে মনটা ভরে গেল তার। না মধু, তুমি অসুস্থ, আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। রান্নার জন্য সেফ আছে, তুমি গিয়ে ওষুধগুলো খেয়ে নাও, তারপর রুমে রেস্ট করো। মাহাতাব দুপুরে খেতে আসবে। এই শরীরে রান্না করেছো, শুনলে রাগ করবে। আমি একদম ঠিক আছি আপা, এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, গা ব্যথা হয়ে গেছে। না করবেন না প্লিজ, আমার একটুও কষ্ট হবে না, খুব ইচ্ছে করছে, প্লিজ আপা। ময়না বেগম দ্বিধায় পড়ে গেলেন। এই শরীরে মধুকে রান্না করতে দিতে চাইছে না, আবার মধুর মুখের দিকে তাকিয়ে নিষেধ করতে পারছে না। ময়না বেগমের ভাবনার মাঝেই মধু আরও কয়েকবার অনুরোধ করে ফেলল। শেষ পর্যন্ত ময়না বেগমকে রাজি হতে হলো। ময়না বেগম রাজি হতেই মধু উৎফুল্ল গলায় বলল, আপনাদের কার কি পছন্দ আমায় বলে ফেলুন আপা, আজ আমি সবার পছন্দ মতো রান্না করব। মাহতাবের বিভিন্ন রকমের ভর্তা আর টক ডাল পছন্দ। আমাদের সবার জন্য যে কোনো একটা আইটেম করলেই হবে। মায়েরও ভর্তার আইটেম খুব পছন্দ। রহিমা আর খালা তোমাকে সাহায্য করবে, কিছু দরকার হলে শেফকে বলবে, ঠিক আছে? মধু প্রফুল্লমণি কিচেনে চলে গেল। চারিদিকে সাজানো গোছানো জিনিসপত্র দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এমন পেলে সে সারা দিন রান্না করতে পারবে। রহিমা আপা, আপনি একটু লামিয়া আপুকে জিজ্ঞেস করে আসুন না, সে কি পছন্দ করে। আর আপনারা আজ কি খেতে চান বলুন, আপনাদের জন্যও আজ রান্না করব আমি। রহিমা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। খালা মুচকি এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছে মধুকে। কোথায় কি আছে সব নিজে বের করে দেখিয়ে দিচ্ছে। রহিমা লামিয়ার রুমে গিয়ে দেখে লামিয়া ঘুমাচ্ছে। লামিয়াকে ঘুম থেকে ডেকে তুলল সে। সারাদিন মাথার ব্যথায় ভোগে, এটা বাড়ির প্রায় সবাই জানে, তাই রহিমা তাকে না ডেকেই বেরিয়ে গেল। সোদ ভাবি তো ঘুমাই ভাবি, হেতে ঘুম থেকে ডাকিয়া তুললা হেতে মাথা বেদনা করে, হেল্লাই গায়ে ডাহি নাই। হোট ভাবি গরুর মাংস ভোনা মেয়াল্লা পছন্দ করে, আপনি হেল্লাই গা করতে পারবেন বড় ভাবি? আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে বলে না তো। আমাগো লাগা কিছু করা লাগবো না ভাবি, আমাগো রান্দা আমি নিজেই কইরা ফেলমু। আচ্ছা আমাকে এইগুলো একটু ধুয়ে দাও তো, আর শুটকিগুলো ভালো করে ধুবে, ভর্তা করব আজ। আচ্ছা আমি জোরেরা ডাইয়া লইয়া আই। জরিকে? এখানেই কাম করে, সব কুসু দোহা মোছা করে, পুরা নাম জরিনা বানু। মধু হালকা হেসে বলল। আচ্ছা যাও। রহিমা খুশি মনে চলে গেল। মধু হালকা হেসে রান্নায় লেগে পড়ল। খালা ময়না বেগমের কাছে গিয়ে বসেছে। তার বেশিরভাগ সময় ময়না বেগম আর কুলসু বেগমের সাথেই কাটে। দুপুরে মাহতাব আর মেহরাব একসাথে বাসায় ফিরেছে। মাহতাব আসার পথে মেহরাবকে হসপিটাল থেকে নিয়ে এসেছে। বাসায় ঢুকতেই শুটকি ভর্তা আর কালিজিরা ভাজার ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। মাহতাব মুচকি হেসে কপাল কুঁচকাল। আজ বাসায় কে তার ওপর সদয় হলো। খাবার টেবিলে সবাই আজ আগে ভাগেই বসে আছে। লামিয়ে একটু পরপর ঢাকনা তুলে দেখছে, পারলে সে এখনই হামলে পড়ে। কি ব্যাপার, আজকে এত আয়োজন কার জন্য? ভাইয়া, আজকে ভাবি সব রান্না করেছে। আমার তো জিভে পানি চলে এসেছে। শুটকি ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মাছ ভর্তা, লাউ শাক ভর্তা, টক ডাল, গরুর মাংস ভুনা সব করেছে। হ ভাইজান, আর আমাগো হেতে লাইগা বিরিয়ানি করছে, চুলাই আছে এখনো। এগুলো করতে একটু দেরি হয়ে গেল, পেরাই হইয়া গেছে। রহিমা খালা আর জড়ি চোখ খুশিতে চকচক করছে। তাদের খুশি দেখে মাহতাব মুচকি হাসল। মেহরাব দ্রুত পায়ে রুমে গিয়ে ফ্রেশ হতে। লামিয়াও তার পিছু পিছু ছুটেছে। বসো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি। কুলসুম বেগম মাথা নেড়ে সায় জানালেন। ময়না বেগম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মাহতাবকে দেখছে। মাহতাব রুমে চলে গেল ফ্রেশ হতে। মধু রান্না শেষ করে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ার নিতে। তাড়াহুড়ো করছে সে, মাহতাব যে কোনো সময় চলে আসবে। মাহতাব রুমে ঢুকে চারিদিকে চোখ বোলালো। মধুকে না দেখে শ্বাস ছেড়ে গায়ের শার্ট খুলতে লাগলো। মেয়েটা অসুস্থ অবস্থায় রান্না কেন করতে গেল? ওয়াশরুমে পানির শব্দ পেয়ে মাহতাব বারান্দায় চলে গেল। মধু রুমে এসে তাকে দেখলে অপ্রস্তুত হতে পারে। মধু শাওয়ার নিয়ে বেরিয়েছে, শাড়ি রুমে রেখেই গিয়েছিল। ওয়াশরুমে শাড়ি পরতে পারে না সে, শাড়ি ভিজে একাকার হয়ে যায়। শাড়ি 2 প্যাচ দেওয়ার পরেই মাহতাব প্রকট হলো। মধুকে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। মধুর হাতের শাড়ি আলগা হয়ে ফ্লোরে পড়ে গেছে। ঠোঁট দুটো হালকা ফাঁক করে চোখ বড় বড় করে সেভাবেই দাঁড়িয়ে আছে। মাহতাব তার দিকে তাকিয়েছিল।
দেখেছে সে। তীক্ষ্ণ চোখে তার চোখের ওপর চোখ বুলিয়েছে। কিছু না বলে স্পর্শ না করেও এভাবে যে ছোঁয়া যায় তা সে স্বপ্নেও ভাবেনি। ওই ধারালো চোখ দিয়ে তাকে স্পর্শ করে গেছে লোকটা। কি সাংঘাতিক! মাহতাব 5 মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়েছে। মধু নিজেকে সামলে কোনো রকম শাড়ি পরে নিয়েছে। মাহতাব মধুর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বুঝেছ কেন ভয় পাওয়া উচিত? মধু নির্বাক হয়ে দাঁড়িয়ে, ঠোঁট কাঁপলেও কোনো কথা মুখ থেকে বেরোলো না। ভয়ঙ্কর লোক একটা। দুপুরের খাবার সবাই খুব আয়েশ করে খেয়েছে। কুলসুম বেগম সহ সবাই খাবারের খুব প্রশংসা করেছে। ব্যতিক্রম ছিল মাহতাব। সে কুলসুম বেগমকে খাইয়ে দিয়ে পরেই নিজে খেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে, ধন্যবাদ মধু। মাহতাবের প্রশংসার ঝুলি এখানেই শেষ। মধুর তাতে মোটেও মন খারাপ হয়নি। মাহতাবকে প্রতিদিনের তুলনায় বেশি খেতে দেখে তার মন এমনিতেই প্রফুল্ল হয়ে গেছে। রুমের ঘটনার পর থেকে মধু যতটুকু পেরেছে মাহতাব থেকে দূরে দূরে থেকেছে। একবারও তার সাথে চোখাচোখি হয়নি। মানুষটার সামনে গেলেই লজ্জায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল তখন বাধ্য হয়ে মধুও রুমের দিকে পা বাড়ালো। মাহতাব এখনও রুমেই আছে। আজ ফ্যাক্টরিতে যাবে না সে, তাই বাসা থেকে একটু লেট করেই বেরোবে। মধু দরজার সামনে কিছুক্ষণ কাচুমচু করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার তাকে কিভাবে লজ্জায় ফেলবে কে জানে। মাহতাব বুঝতে পারল মধু বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো। মধু হকচকিয়ে গেল। থম মেরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। মাহতাব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মধুর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপ বন্ধ করে মাথার পিছনে হাত গুজে গা এলিয়ে বসল। দৃষ্টি মধুতেই স্থির। মধু ভরকে গেল। আঁচল টেনে আড়ষ্ট হয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মাহতাবে চোখের পলক ফেলছে না। চশমার ভিতরে চোখগুলো এক দৃষ্টিতে মধুকে অবলম্বন করছে। মধু ঘামতে লাগলো। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে আর চোখে মাহতাবকে দেখল। আল্লাহ, এখনো তাকিয়ে? লোকটা এমন নষ্ট চোখে তাকিয়ে আছে কেন? এত ভদ্র মানুষের এমন একটা রূপ আছে, কেউ বিশ্বাস করবে? সে কি কাউকে গিয়ে বলবে এই কথা? সবাই পাগল ভাববে না তো আবার? নিজের মনে তালগোল পাকিয়ে ফেলল মধু। মাহতাব এখনো মধুকেই দেখছে। মধুর দিকে চোখ রেখেই এসির টেম্পারেচার কমিয়ে দিল। মধুর বুক কাঁপছে। হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলে বিপদ। এইভাবে কি দেখছেন? তোমাকে। মাহতাবের সোজা সবটা জবাব। মধু আবার ভরকালো। এর পরিবর্তে কি বলা উচিত খোঁজায় ব্যস্ত হলো। হাজারবার খুঁজেও তার শব্দ ভাণ্ডার খালি। মাহতাব এবার নড়েচড়ে বসল। চোখের ওপর থেকে চশমাটা খুলে 2 হাঁটুতে ভর দিয়ে বসে বলল, অনেক বছর এভাবে মুগ্ধ হয়ে কাউকে দেখা হয় না, তাই দেখছিলাম। আপত্তি আছে? মধু অস্থির চোখে তাকালো। তার অস্থির লাগছে, অস্বস্তি হচ্ছে খুব। কিন্তু কিভাবে বলবে? এই যে এখনো কিভাবে তাকিয়ে আছে। সে কিভাবে বলবে আমার আপত্তি আছে, ঘোর আপত্তি আছে। আপনি এভাবে নষ্ট মন নিয়ে আমার দিকে তাকাবেন না। কিন্তু বলতে পারল না। এভাবে জিজ্ঞেস করলে কি বলা যায়? মাহতাব হাসল। মধুর চোখের আড়ালে হালকা করে ঠোঁট বাঁকালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে। আমার পাশে এসে বসো মধু, তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলি। মধু ধীর পায়ে গিয়ে মাহতাবের থেকে যথেষ্ট দূরে রেখে বসল। মাহতাব হাত বাড়িয়ে মধুর একটা হাত নিজের হাতে নিল। মধুর কাঁপা কাঁপা হাতে নিজের অপর হাতটি রেখে মুখোমুখি হয়ে বসে ধীর গলায় বলল, আমি কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম মধু, সময়টা সঠিক ছিল না এই কথাগুলো বলার জন্য। আসলে বাবা মারা যাওয়ার আগে বাস্তবতা সম্পর্কে আমার ধারণা ছিল শূন্য। বাবারা এরকমই হয় মনে হয়, সমস্ত ঝড় ঝাপটা নিজের মধ্যে রেখে আমাদের উপর বটগাছের মতো দাঁড়িয়ে থাকে। আমার বটগাছের ছায়া যখন আমার উপর থেকে সরে গেল তখন আমি বাইরের উত্তাপ বুঝতে পারলাম। আমার এত নাম ডাক একদিনে হয়নি। এই সব কিছুর পেছনে আমার অক্লান্ত শ্রম আর জীবনের অনেকটা সময় দিতে হয়েছে। আমার তকদিরে ছিল, তাই আমি সফল হয়েছি। অনেকে শ্রম দিয়েও সফল হয় না, আমি হয়েছি। আমার সব কিছুই আমার পরিবার। তুমি এখন আমার পরিবারের একজন, আমার নিজের একটা অংশ তুমি। তাই তোমার কাছে আমার আবদার, আমার মা আর আমার বোনের উপর রাগ করো না। তাদের বয়স হয়েছে, বাচ্চাদের মতো আচরণ করে মাঝে মধ্যে। এমনিতে তারা কেউ খারাপ মানুষ নয়, মানুষ হিসেবে তারা খুবই ভালো। তবে কোনো মানুষই একেবারে পারফেক্ট হয় না, তারাও নয়। একসাথে থাকতে গেলে ন্যাকঝোঁক হয়ে গেলে সামলে নিও। আশা করি কখনো বাড়াবাড়ি কিছু হবে না। যদি হয় তাহলে মনে রাখবে, তাদের জবাব দেওয়ার জন্য বা এই পরিস্থিতি সামলানোর জন্য আমি তোমার পাশে দাঁড়াবো।
সব কিছু আমি সামনে নিব, এটুকু বলতে পারি। তোমার উপর অবিচার করা হবে না। আম্মা আপা বায়না করলে মনে করবে আমাদের বাসায় দুটো ছোট বাচ্চা আছে, তারাই তোমার কাছে আবদার করছে, তাদের বাচ্চাদের মতো সামলে নিবে। এই যে এত টাকা, নাম, প্রতিপত্তি দেখছো, এসব কিছুই আমার সম্পদ নয়। আমার সম্পদ আমার পরিবার, তোমরা। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। কখনো মনে কোনো অভিযোগ আসলে আমাকে বলবে, আমি তোমার অভিযোগের ডাক বাক্স হয়ে যাব। তোমার সমস্ত অভিযোগ নিজের ভেতর নিয়ে নিব। আমার পরিবারটাকে আগলে রেখো, তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। মধু মন্ত্রমুগ্ধের মতো মাহতাবের কথা শুনছিল। মন থেকে মাহতাবের জন্য সহানুভূতি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মানুষটার জন্য সম্মান অনেকটা বেড়ে গিয়েছে তার মনে। মাহতাব এখনও তার হাত ধরেই বসে। মধুর অস্বস্তি হচ্ছে না। এই স্পর্শ অতি পবিত্র তার স্বামীর। আমি মনে রাখবো, আপনাকে নিরাশ করবো না, ভরসা করেই দেখুন না। আমি তোমায় ভরসা করি মধু। এই কয়েকটা বাক্যেই মধুর চোখে আবারও পানি চলে এলো। ছল ছল চোখে মাহতাবের দিকে তাকিয়ে মুচকি হাসল। মাহতাব চট করে মধুর হাত ছেড়ে দিল। ইদানিং তার কি হয়েছে সে নিজেই জানে না। এই পুচকে মেয়েটাকে দেখলেই অনুভূতিটা ঠেলে বেরিয়ে আসে। মধুকে সে মন থেকেই মেনে নিয়েছে। মধুর জন্য ভালো লাগাটাও আছে। সেটা এক দুদিনের না, অনেক পুরনো। প্রথম দিনের মধুর সেই অসহায় চোখ মাহতাবের কয়েক রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মধুর সমস্ত খোঁজ খবর নিয়েছিল মাহতাব। মধুর অবস্থা কথা জেনে খারাপ লেগেছে খুব, তবে নিজের বয়সের কথা বিবেচনা করে সামনে আগাতে ইচ্ছে হয়নি। এখন সেই মেয়েটাই তার স্ত্রী, তার পাশেই বসে রয়েছে। মাহতাব কিছু একটা চিন্তা করে বলল, আমাকে তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে মধু? আল্লাহ, এসব কি বলছেন আপনি? আমাকে নিয়ে মনের মধ্যে এমন দ্বিধা আনবেন না প্লিজ। আমার সৌভাগ্য আমি আপনাকে স্বামী হিসেবে পেয়েছি। এইসব ভেবে আমায় অপরাধী করবেন না। তার মানে তুমি আমাকে মেনে নিয়েছ? মধু ভরকে গেল। আবার সেই বেহায়া দৃষ্টি। লোকটা এভাবে তাকায় কেন? চোখ দিয়েই তাকে ভয় দেখাচ্ছে। মধু হারে হারে বুঝতে পারছে মাহতাবের কথার মানে। এভাবে চলতে থাকলে সে হার্ট ফেল করে মারা যাবে। এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। মাহতাব ভেতরের হাসিটুকু বাইরে আনলো না। অসম্ভব কিউট তার বউ। বুড়ো না হলেও কয়েক দফা দুষ্টমি করে ফেলতো সে। এই বয়সে এসব করলে নিজের কাছেই অস্বস্তি লাগবে, তাই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকলেও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না মাহতাব। এক রোখা দৃষ্টিতে মধুকে দেখে শান্ত গলায় বলল, কেমন লাগে? যেমনই লাগুক, অভ্যাস করে নাও। মধু অসহায় মুখ করে বসে রইল। লোকটা কিছু না করেও তাকে জ্বালাচ্ছে। মেহরাব দুপুরের খাবার খেয়েই বেরিয়ে গেছে। ইদানিং তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। লামিয়া বুঝতে পারে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যদি অপ্রিয় কিছু শুনতে হয় যা সে সহ্য করতে পারবে না। মেহরাবকে একটু বেশি ভালোবাসে লামিয়া। তার অবহেলা ভিতরে ভিতরে ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষতর জ্বালা যে বড্ড ভয়াবহ। মেহরাব কি করবে বুঝতে পারে না। সব কিছু স্বাভাবিক থাকলেও কি যেন একটা স্বাভাবিক নেই। ইদানিং মেহরাব খুব বেশি ব্যস্ত থাকে। বাসায় এলেও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়ার তা নিয়ে অভিযোগ নেই। সে শুধু স্বামীর বুকে শান্তিতে কয়েক ঘন্টা ঘুমোতে চায়। ইদানিং মেহরাব বোধহয় তাকে বুকে নিয়ে ঘুমাতে ভুলে যায়। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েও মেহরাবের কোনো হেলদোল হয় না। লামিয়ার মেহরাবকে সন্দেহ করতে ইচ্ছে করে না। এতে তার নিজের ভালোবাসায় অপমানিত হবে। মেহরাব তাকে ধোঁকা দিতে পারে না। এ অসম্ভব। আসলেই কি তাই? মাহতাব বেরিয়েছে আসরের আগে আগে। মধু আসরের নামাজ পড়ে কুলসুম বেগমের রুমে গেলেন। ময়না বেগম তার সাথে বসে দুজনে কিছু একটা আলোচনা করছে। আসবো মা? আরে এসো বড় বৌমা, আমার কাছে এসে বসো। মধু ধীর পায়ে কুলসুম বেগমের পাশে গিয়ে বসলো। ময়না বেগম মধুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, মাহাতাবের সাথে সব ঠিকঠাক আছে? পঁচাত্তর তোমাকে আবার সিনেমার ডায়লগ শোনায়নি তো? মধু অবুজের মতো ময়না বেগমের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝে মলিন গলায় বলল, বুঝিনি আপা। আহ ও মা, মাইয়া তো কিছুই বুঝে না। শুনো, মাহাতাব কি তোমাকে খাটে জায়গা দিয়েছে নাকি সিনেমার মতো বলেছে আমার খাটে তোমার জায়গা হবে না? যাও বেলকনিতে গিয়ে শুয়ে পড়ো। ময়না বেগমের নাটকীয় ভঙ্গি দেখে হেসে ফেলল মধু। কুলসুম বেগম ধমকে উঠে বলল, এসব কি ধরনের কথাবার্তা ময়না? বুড়ো হয়ে যাচ্ছ, এখনো বুদ্ধি হলো না? তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ময়না বেগমের কোনো হেলদোল হলো না। সে মধুকে উত্তরের জন্য তাড়া দিল। মধু ময়না বেগমকে আশ্বস্ত করে বলল, এমন কিছুই হয়নি আপা, উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করে।
ময়না বেগম হাহুতাশ করে উঠল। কুলসুম বেগমের কাছে নালিশ করার ভঙ্গিতে বলল, দেখেছো মা, দেখেছো, বিয়ে করতে চাইছিল না, আর এখন বউ নিয়ে খাটে ঘুমায়। কুলসুম বেগম বিরক্ত হলেন। মেয়ের ভিত্তিহীন কথা শুনে মুখ কুঁচকে বললেন, তাহলে তুমি কি চাইছিলে সে বউকে মেনে না নিক? মধুকে ফ্লোরে শুয়ালে খুব খুশি হতে বুঝি। ময়না বেগম মুখ বাঁকালেন। একদম ছেলের পক্ষ নিবে না, তাহলে এত ঢং করার কি দরকার ছিল? ওর জন্য আমাদের অনশনে নামতে হয়েছিল, ভুলে গেছো? তোমার ছেলের পেটে পেটে শয়তানি। কুলসুম বেগম চুপ রইলেন। মেয়ের সাথে তর্কে গিয়ে নিজের ছেলেদের নামে বদনাম শুনতে সে মোটেও ইচ্ছুক নয়। মধু কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, চা খাবেন মা? আপা আপনার জন্য চা নিয়ে আসি। ও মা, তুমি যাবে কেন? রহিমা খালা দিয়ে যাবে। খালা, এ নিয়ে একসাথে খাবো। আমি করে আনি প্লিজ। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না আমার আপা। ময়না বেগম হেসে ফেলল। আচ্ছা যাও, মায়ের ডায়াবেটিক্স আছে, চিনি দিও না। আচ্ছা ঠিক আছে। লামিয়াকেও ডেকে নিও, মেয়েটা যে কি হয়েছে কে জানে, খুব চুপচাপ থাকে ইদানিং। মধু মাথা নাড়িয়ে সায়জা নিয়ে চলে গেল। লামিয়ার রুমের সামনে গিয়ে দরজায় হালকা নক করল। আপু আছো? কে ভাবি? দরজায় দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। লামিয়া বারান্দা থেকে তড়িঘড়ি করে রুমে এলো। মধু রুমে ঢুকে লামিয়ার মলিন চেহারা দেখে নিজের মুখটাও মলিন করে ফেলল। বসো না ভাবি। বসবো না আপু, সবার জন্য চা বানাবো। তুমিও এসো না বাইরে। তাই চলো তাহলে। লামিয়ার সাথে কিচেনে চলে গেল মধু। মেহরাব আসলো সন্ধ্যায়। লামিয়া নিজেই গিয়ে দরজা খুলল। মেহরাব মলিন হাসলো। লামিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরাবের ক্লান্ত মুখের দিকে। ভেতরে আসতে দেবে না? ও এসো। মেহরাব হেসে লামিয়াকে নাক টেনে দিল। ভেতরে ঢুকে ময়না বেগমকে ড্রয়িং রুমে দেখে অসহায় চোখে লামিয়ার দিকে তাকালো। ময়না বেগম নিশ্চিত এখন তার ক্লাস নেবে। এদিকে আয়। ফ্রেশ হয়ে আসি আপা, বাইরে থেকে এসছি, শরীরে অনেক জীবাণু। 5 মিনিটে আসছি। একদম নাটক করবি না, আম্মার জন্য আখ আনতে বলেছিলাম, কাঠ নয়। তুই কি আমাদের দাঁত ভেঙে মারতে চাইছিস? কি বলো আপা? আমি নিজে খেয়ে চেক করে নিচ্ছি, আর তো ভালোই ছিল। আমি মিথ্যা বলছি? তুই আমাকে মিথ্যাবাদী বললি? মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এভাবে অপমান করলি? ও মা, দেখো, দেখে যাও তোমার ছেলে আমাকে কি বলছে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। মেহরাবের মুখটা থমথমে হয়ে গেল। কোথাকার কথা কোথায় চলে গেল তা ভাবতে ভাবতে মাথা ধরে যাওয়ার জোগাড়। সে হতভম্ব গলায় বলল, তুমি বাবার বাড়িতে আছো আপা? তুই আমাকে বাবার বাড়ির খোঁটা দিলি? তোদের বাড়ি থাকি এটা চিৎকার করে বলে আমাকে অপমান করলি? আমি আজই চলে যাব। ছোট ভাইদের এত অপমান সহ্য করতে থাকতে পারবো না। ও বাবা গো, তুমি আমাকে কোথায় ফেলে গেলে? মেহরাব মুখটা কাচুমাচু করে ফেলল। তার মনে হতে লাগলো সে নিশ্চয়ই আপাকে কষ্ট দিয়ে ফেলেছে। সব দোষ ওই বেটা আখওয়ালার, তাকে এইভাবে ফাঁসিয়ে দিল। লামিয়া ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। যে কোনো সময় তার মুখ ফুসকে হাসি বেরিয়ে যাবে। ময়না বেগমের আহাজারি শুনে মধু কিচেন থেকে বেরিয়ে এসেছে। মেহরাবের কাচুমাচু মুখটা দেখে তার বড্ড মায়া হলো। ময়না বেগম আসলে মুখ গুজে গুনগুন করে কাঁদছে। কুলসুম বেগম রুম থেকে রহিমা খালার সাহায্যে বেরিয়ে এসেছে। মেয়ের অত্যাচারে তার ছেলে দুটো অতিষ্ঠ, তবুও মুখ ফুটে একটা শব্দও করে না। দাঁড়িয়েছো কেন? গিয়ে ফ্রেশ হও। মায়ের অনুমতি পেতেই মেহরাব দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। মেহরাব যেতেই ময়না বেগম কান্না বন্ধ করে চা খাওয়ায় মন দিল। কুলসুম বেগম দুপাশে মাথা নাড়িয়ে মেয়ের পাশে বসে পড়ল। আর কত জ্বালাবে ওদের? সারাক্ষণ পেছনে পড়ে থাকো কেন? সমস্যা কি? ময়না বেগম চা রেখে আবার গুনগুন করে কাঁদতে লাগলো। আঁচল দিয়ে নাকের পানি মুছে হাহুতাশ করে বলল, তুমি এই কথা বলতে পারলে মা? এই তুমি আমার মা তো নাকি আমাকে ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? সত্যি করে বলো, আমি বাবার আগের ঘরের মেয়ে না তো? পাগল হয়ে গেছো? কিসব বাজে কথা বলছো? সত্যি করে বলো, কোন ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? আমি সেখানেই চলে যাব, তখন অত্যন্ত কেউ থাকার খোটা দিবে না। কুলসুম বেগম চুপ রইলেন। কথা বাড়িয়ে নিজের মাথা খারাপ করার মানে হয় না। মধু অসহায় চোখে তাকিয়ে সব দেখছে। তার কি বলা উচিত কি করা উচিত মাথায় আসছে না, তাই চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। লামিয়া মেহরাবের সাথে সাথে রুমে ঢুকেছে। মাহতাব আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। মেহরাব ময়না বেগমের ভয়ে আর রুম থেকে বের হয়নি। কখন আপার কোন কথার প্যাচে পড়তে হয় কে জানে। রাতে খাবার টেবিলে ময়না বেগমকে দেখা গেল না।
মাহতাব জিজ্ঞেস করতেই লামিয়া সব কিছু খুলে বলল। মাহতাব দারোয়ানকে কল করে আখ নিয়ে আসতে বলে ময়না বেগমের রুমের দিকে পা বাড়ালো। আবার মেডিসিনগুলো বদলানো দরকার ভাই, ইদানিং বেশি বাচ্চামি করছে। দেখছি। মাহতাব দেখছি বলে ময়না বেগমের রুমে চলে গেল। আপা, আমি কারো আপা না, আমাকে ড্রেনের পাশে রেখে আয়, আমি ওখানেই থাকবো। তুমি আমাদের একমাত্র আপা, তোমাকে ড্রেনের পাশে রেখে আমরা বাসায় থাকবো কি করে? তার চেয়ে বরং আমরা সবাই ড্রেনের পাশে চলে যাব। ড্রেনের পাশে পাশে একটা করে বাসা বানিয়ে নেই। এখন চলো, খাবে? তোরা কেন যাবি? তোরা তো ইব্রাহিম বাড়ির ছেলে, আমাকে কুড়িয়ে এনেছে, আমি যাব। ক্ষুধা পাইছে, আসো না। মাহতাবের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজের জেদ ছেড়ে দিল ময়না বেগম। ভাইয়ের ক্লান্ত মুখে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, না খেয়ে আছিস কেন ভাই? খেয়ে নে। তোমাদের ছাড়া আমি খাই কখনো? চল চল, আগে খেয়ে নেই। খাওয়ার পর তোর ছোট ভাই আর বাবার দ্বিতীয় পক্ষের সাথে একটা হেস্তনেস্ত করব। আচ্ছা। ময়না বেগমকে ডাইনিংয়ে দেখে মেহরাব দাঁত বের করে হাসলো। নিজের চেয়ার ছেড়ে ময়না বেগমের পাশে বসে আহ্লাদি গলায় বলল, রাগ করো কেন আপা? আমি তো তোমার সাথে মজা করছিলাম। দূর হ বেয়াদব, তোকে আমার ভালো করে চেনা আছে। আস্ত বদ একটা, গিয়ে তোর মায়ের কোলে উঠে বসে থাক, আমার পাশে। মেহরাব ময়না বেগমের কথা পাত্তা না দিয়ে তাকে এপাশ থেকে জড়িয়ে ধরল। ময়না বেগমের গালে চুমু খেয়ে শব্দ করে হাসলো। মাহতাব আর কুলসুম বেগম মুচকি হাসলো। তুমিও বসে পড়ো মধু, আমরা নিজেদেরটা নিয়ে খেতে পারি, দাঁড়িয়ে থাকতে হবে না। মধুও বসে পড়ল তাদের সাথে। এই পরিবারটা দেখলে ওর মন ভরে যায়। এত ভালোবাসায় ঘেরা পরিবারটা এখন তার নিজের। এই ভালোবাসাময় মানুষগুলোও তার। কয়েক দফা বৈঠক শেষ করে রুমে যেতে যেতে 12টা বাজলো। মাহতাব আজ খুব ক্লান্ত। কয়েক জায়গায় দৌড়াতে হয়েছে আজ। আপাকে কিন্তু আমার দারুণ লাগে। মধু হাসি মুখে কথাটা বলে বিছানা ঠিক করতে লাগলো। মাহতাব কপালে হাত রেখে সোফায় গা এলিয়েছিল। মধুর কথা শুনে সোজা হয়ে বসলো। ধীর পায়ে হেঁটে মধুর পিছনে দাঁড়িয়ে মন্থর গলায় বলল, আর আবার ভাইকে? মধু কেঁপে উঠল। হাঁক চকিয়ে ঘুরতে গিয়ে মাহতাবের বলিষ্ঠ বুকে ধাক্কা খেয়ে বিছানায় বসে পড়ল। বললে না তো? মধু অসহায় মুখে হাত কসলাতে লাগলো। মাহতাব এখনো দাঁড়িয়ে, যেন জবাব না দিয়ে সে যাবে না। আবার ভাইকে তোমার কেমন লাগে বললে না তো মধু? মধু দ্বিধান্বিত চোখে তাকালো মাহতাবের দিকে। মাহতাব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে উত্তর দিতে না পারলে তাকে শূন্য দিয়ে ফেইল করানো হবে। মোটা বেদ দিয়ে দুঘাত লাগিয়েও দিতে পারে। মধু আড়ষ্ট ভঙ্গিতে বলল, ভালো। শুধু ভালো? মধু অসহায় বোধ করল। মনে মনে লোকটাকে খুব জেদি ঘোষিত করে আচ্ছা করে ঝেড়ে দিল। ঘুমাতে হবে মধু, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। মাহতাবের কথা শেষ হতেই মধু টান টান হয়ে শুয়ে পড়ল। মাহতাব এখনো ঠায় দাঁড়িয়ে। মধু মাহতাবকে মেকি তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল অফিস আছে না, ঘুমোতে হবে তো। 1টা বাজলো প্রায়। মাহতাব শান্ত গলায় বলল। উত্তর না দিলে তো ঘুমাতে দিব না। মধু অসহায় গলায় বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি কি রেগে আছেন? মাহতাবের সোজা জবাব, না। কাল উত্তর দিব, এখন ঘুমান প্লিজ। আচ্ছা। ও, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মধু। তুমি কিন্তু রাতে মারাত্মক নাক ডাকো, সেই জন্য মাঝে মাঝে আমার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। ভেবো না আমি ইচ্ছে করে জড়িয়ে ধরি, শুধু নাক ডাকা বন্ধ করার জন্য ধরি। আমাকে ভুল বুঝবে না, ঠিক আছে? মধু তরাক করে উঠে বসল। চোখ বড় বড় করে তাকিয়ে হতভম্ব গলায় বলল, কি বলছেন? আমি সত্যি নাক ডাকি? আগে তো কেউ কখনো বলেনি। মাহতাব বিছানার আরেক পাশে নিজের গা এলিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আগে কি তোমার বর ছিল? এখন তোমার বর আছে। সে রাতে মনোযোগ দিয়ে তোমার নাক ডাকা শুনে, তাই আজ তুমি জানতে পারলা। কয়েক বছর আগে বিয়ে করলে আগেই জেনে নিতে। ভেরি ভেরি ব্যাড লাক মধু। মাহতাবের আফসোস শুনে মধুর চোখ টলমল করে উঠল। নিজের এমন সাংঘাতিক একটা সমস্যা জানে না ভেবে নিজেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ইচ্ছে হলো খুব। কি আশ্চর্য, এ জীবন তার 16 আনাই বৃথা। এই অসভ্য নাকটাকে বটি দিয়ে কেটে ফেলতে তীব্র বাসনা মনে চাপা দিয়ে বালিশ নিয়ে নিচে নামতেই মাহতাব হাত ধরে আটকালো। মধুকে নিজের পাশে বসিয়ে শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছ? মধু নাক টেনে বলল, নিচে যাচ্ছি। আমার জন্য আপনার ঘুমের অসুবিধা হবে, বিশ্বাস করুন। আমি জানতাম না আমি নাক ডাকি। জানলে আমি বিরক্ত করতাম না আপনাকে। আমি বরং বারান্দায় ঘুমাই, আপনি এখানে আরাম করে ঘুমান।
বারান্দায় ঘুমালে তোমার নাক ডাকার শব্দে পাশের বাসার সবার ঘুম ভেঙে যাবে। চিন্তার কোনো কারণ নেই। তুমি নাক ডাকলে আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবো, ঠিক এইভাবে। কথা শেষ করেই মাহতাব মধুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। স্বামীর প্রথম আলিঙ্গন অনুভব করা বাদ দিয়ে মধু প্রতিবেশীর ঘুম ভাঙ্গা নিয়ে ভাবতে লাগলো। সে কি এত জোরেই নাক ডাকে যে পাশের বাসার মানুষের ঘুম ভেঙে যাবে? এই যে এখন নাক থেকে শব্দ বের হওয়ার ভয়ে সে খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এভাবে নিলে তো আর কারোর ঘুম ভাঙবে না। আচ্ছা, নাকে একটা ক্লিপ লাগিয়ে নিলে কেমন হয়? হিজিবিজি ভাবতে ভাবতে মধু ঘুমিয়ে গেল। মাহতাব তার সহজ সরল বউয়ের দিকে তাকিয়ে মুচকে হাসল। বুকের সাথে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে গভীর গলায় বলল, ভালোবাসা নাম্বার 5। ভোর 4:30টায় ঘুম ভাঙল মধুর। নিজেকে মাহতাবের বাহুবন্দিতে দেখে লাফিয়ে উঠল। ভয়ার্ত চোখে মাহতাবের কোচকানো গেঞ্জির দিকে তাকিয়ে কাপা কাপা হাতেটা ঠিক করে দিল। এখন কি সে ঘুমের মাঝে মানুষের গেঞ্জি ধরে টানাটানি করে নাকি? এই অভ্যাস কবে থেকে হলো? কি আশ্চর্য, কি আশ্চর্য! ওয়াশরুম থেকে অজু করে এসে দেখে মাহতাব উঠে পড়েছে। ঘুমে ফোলা ফোলা চোখ কুঁচকে বিছানায় বসে আছে। ঘুম ঠিকভাবে না হওয়ার দরুন মাথা ব্যথা করছে, চোখও হালকা জ্বালাপোড়া করছে। মধুর মন খারাপ হয়ে গেল। বেচারা রাতে তার জন্য ঘুমাতে পারেনি হয়তো। মুখ কালো করে মাহতাবের কাছে গিয়ে ধীর গলায় বলল, মসজিদে যাবেন না? যাব। আচ্ছা, আমি নামাজের রুমে গেলাম। যাও। মধু বিষণ্ণ মনে নামাজ আদায় করে চলে গেল। মাহতাব সেদিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, এটা এত আধুরে কেন? সকালে মাহতাব আজ দেরি করে উঠেছে। নামাজ পড়ে এসে আরও কয়েক ঘন্টা ঘুমিয়েছে সে। ঘুম ঠিকভাবে না হলে সারাদিন খারাপ যাবে, কোনো কাজ ঠিক হবে না। নাস্তার টেবিলে মেহরাব বাদে বাকি সবাই মাহতাবের জন্য অপেক্ষা করছে। লামিয়া উদাস মনে বসে আছে। ময়না বেগম কয়েকবার খেয়াল করলেও কিছু বলেনি। ইদানিং মেহরাব খুব সকাল সকাল বেরিয়ে যায়, আসেও খুব দেরি করে। লামিয়ার মন খারাপের কারণ সে কিছুটা হলেও আঁচ করতে পেরেছে, তবে ভাইয়ের ওপর তার বিশ্বাস একটুও কম নেই। তার ভাইয়েরা লাখে একটা, তাই সে নিশ্চিত ময়না বেগম নিজেও ডিপ্রেশনের রোগী। সে চায় না লামিয়া অযথা মন খারাপ করে ডিপ্রেশনে তলিয়ে যাক। আগে মেহরাবের খবর নিতে হবে। ভাইয়ের ওপর তার পূর্ণ ভরসা আছে, কিন্তু তার ভাই মানুষ, আর মানুষ বদলায়। মেহরাব যদি বদলে গিয়ে কোনো কেলেঙ্কারি করে থাকে তাহলে সে লামিয়াকে নিজে দাঁড়িয়ে থেকে আবার বিয়ে দেবে। মনে মনে পাশের বাসার হ্যান্ডসাম ছেলেকে লামিয়ার জন্য ঠিকও করে ফেলল। যৌতুক হিসেবে মা আর মাহতাবকে পটিয়ে এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে লিখে দিবে লামিয়ার নামে। স্বামী নিয়ে সেও এখানেই থাকবে। মেহরাবের চোখের সামনে বরের হাত ধরে ঘুরে বেড়াবে লামিয়া। তখন বেয়াদবটা বুঝবে কেমন লাগে। ময়না বেগমের বিস্তর পরিকল্পনার মাঝেই মাহতাব উপস্থিত হলো। চোখগুলো লাল হয়ে ফুলে আছে। কুলসুম বেগম চিন্তিত হলেন, ব্যস্ত গলায় বললেন, তোমার চোখে কি হয়েছে বাবা? এভাবে ফুলে আছে কেন? রাতে ঘুমাওনি? ঘুমিয়েছি আম্মা, মাথা ব্যথা করছে তো তাই এমন দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে। খেয়ে মেডিসিন নিয়ে নাও। আজ পারলে অফিস মিস দাও। অসুস্থ শরীর নিয়ে অফিস যেতে হবে না। যেতেই হবে আম্মা, অনেক কাজ জমে আছে। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, চিন্তা করবেন না। বেশি খারাপ লাগলে বাসায় চলে আসবো। কুলসুম বেগম মাথা নাড়ালেন। ছেলে কাজের বেলায় খুব দায়িত্বশীল, তাই তাকে আটকানো উচিত হবে না। মধুর মুখ কালো দেখে ময়না বেগম ভ্রু কুঁচকে গেল। এখন কি ওর জন্যও ছেলে খুঁজতে হবে নাকি? এভাবে মুখ ফুলিয়ে রাখার কি হলো? চোখ ছোট ছোট করে মাহতাবের দিকে তাকিয়ে পরোটা চিবাতে লাগলো সে ময়না বেগম। এই বদটা আবার কি করেছে? ছোট বউ এনে দিয়েছি, সারাক্ষণ বউয়ের আগে পিছে ঘুরবে, তা না করে ফ্যাক্টরির আগে পিছেই ঘুরছে। বউগুলোর কপাল খারাপ। কুলসুম বেগম খেতে খেতে মাহতাবকে বললেন, শেষ বয়সে এসে বিয়ে করেছ। বছর ঘুরতেই নাতি নাতনির মুখ দেখতে চাই আমি। কবে মরে যাই ঠিক নেই, মরার আগে অন্তত বংশের প্রদীপ দেখে যেতে চাই। মাহতাব বাদে সবার খাওয়া থেমে গেল। মধু মাথা নিচু করে বসে আছে। লামিয়ার মন আবার বিষণ্ণতায় ভরে উঠল। ময়না বেগম মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। মাহতাব যখন আসে তখন তার মুখ খোলার দরকার নেই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহতাবের ছোট্ট জবাব, আচ্ছা। মধু চোখ বড় বড় করে তাকালো মাহতাবের দিকে। মনে মনে বলে উঠল, আচ্ছা আচ্ছা, মানে কি বাচ্চাকে অনলাইনে অর্ডার করছে নাকি? এভাবে আচ্ছা বলে তাকে হার্ট অ্যাটাক দেওয়ার অপচেষ্টা কেন করা হচ্ছে? লোকটার কোনো সিক্রেট বাচ্চা কাচ্চা নেই তো? আবার কি ভয়ঙ্কর! ময়না বেগম আর্তনাদ করে উঠলেন। মায়ের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে কিছু বলতে গিয়েও বলল না।
মায়ের আহ্লাদে আটখানা মুখ দেখে নিজেকে কন্ট্রোল করে ফেলল। লামিয়া নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে। মাহতাব ব্রেকফাস্ট শেষ করে সবাইকে বলে বেরিয়ে গেল। মধুর মনটা আবার খারাপ হয়ে গেল। শুধুমাত্র তার নাক ডাকার জন্য একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয়ে গেল। এখন কেমন ভুলভাল বকছে। কষ্টে তার গলায় খাবার আটকে গেল। মনে মনে সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ থেকে আর রাতে ঘুমাবে না। দরকার হলে ভুরুর সাথে চোখে টেপ দিয়ে আটকে দিবে, তবুও ঘুমাবে না। তাতে যদি তার মানুষটা সুস্থ হয়। তপ্ত দুপুরে রোদের প্রখরতায় মাটির ফেটে চৌচির হওয়ার অবস্থা। প্রচণ্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস করছে, তবুও কেউ থেমে নেই। হকার থেকে রাস্তার ভিক্ষে করা বৃদ্ধ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর, কারোর বিশ্রাম নেয়ার ফুসরত নেই। ঘামে ভেজা শার্ট গায়ের সাথে লেপটে গেলেও কেউ বসে দুদণ্ড ছায়ার নিচে নিজের ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তি পরশ দিতে চায় না, কারণ তাদের কাছে আছে একটা গোটা সংসারের দায়িত্ব। তাই বসে কিছুকাল জিরিয়ে নেওয়া তাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। রাজধানীর নিউ মার্কেট এরিয়াতে জ্যামে আটকে এসব ভাবছিল লামিয়া। সকালের নাস্তা করেই সে বাসা থেকে বেরিয়েছে। অনেক দিন পর আজ সব বন্ধুরা একসাথে হবে। বিষণ্ণতা কাটাতে বন্ধুদের জুড়ি নেই, তাই আজ সারাদিন তারা বাইরে ঘুরে ফিরে কাটাবে। অনেক দিন হলো মেহরাবের সাথে কোথাও বেড়াতে যাওয়া হয় না। মেহরাব একজন দায়িত্বশীল ডক্টর, সময় করে উঠতে পারে না ঠিকমতো। লামিয়ার এতে কোনো অভিযোগ নেই, তার শুধু একটু ভালোবাসা পেলেই হবে। চারদিকে চোখ ঘুরিয়ে লামিয়ার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। লামিয়ার গাড়ি থেকে অনেকটা দূরে মেহতাব একটা মেয়ের সাথে দাঁড়িয়ে। মেয়েটা হয়তো কয়েক মাসের গর্ভবতী। দুজনের হাসি মুখ দেখে লামিয়ার হঠাৎ খেয়াল হলো সে মেহরাবকে এভাবে অনেক দিন হলো হাসতে দেখে না। আহা, কি প্রাণ চঞ্চল হাসি, দেখলেই মন ভরে যায়। কিন্তু লামিয়ার মন ভরল না। চোখের পাতা আর ঠোঁট কেঁপে কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল করলো মেহরাবকে। কয়েকবার রিং হওয়ার পর মেহরাব কল রিসিভ করলো। হ্যালো লামু, এ সময় কল করেছে? তুমি ঠিক আছো? বাসায় কারোর কিছু হয়নি তো? সবাই ঠিক আছে মেহরাব, এমনি কল করলাম। তোমাকে খুব মিস করছিলাম। কোথায় তুমি? হসপিটালে? তোমার গলা কাঁপছে কেন লামিয়া? কেঁদেছো তুমি? আবার তোমাকে কেউ কিছু বলেছে? মিথ্যে বলবে না, খবরদার। মেহরাবের চিন্তিত গম্ভীর মুখটার দিকে লামিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরাব চিন্তিত গলায় বারবার হ্যালো হ্যালো করছে। আরে ধুর, আমি ঠিক আছি, তুমি অযথাই চিন্তা করো। আচ্ছা, কোথায় আছো বললে না তো? আমি নিউ মার্কেট এরিয়ায় আছি। আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বলছি। তোমাকে ক্যাপটাউনের সামিয়ার কথা বলেছিলাম না, ওর সাথে দেখা হয়েছে। তুমি কোথায়? গাড়ির শব্দ শোনা যাচ্ছে। লামিয়া এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে হাসার চেষ্টা করে বলল, রত্নার সাথে বেরিয়েছি। আজ সারা দিন ঘুরবো। সারাদিন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। আচ্ছা যাও, সাবধানে থাকবে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল করবে, মনে থাকবে? হুম। লামিয়া কল কেটে স্বস্তির শ্বাস নিল। মেহরাব কান থেকে ফোন নামিয়ে মুচকি হেসে পাশের মেয়েটিকে কিছু একটা বলছে। মেয়েটাও হাসছে। লামিয়া জানে মেহরাব তাকে নিয়েই কিছু একটা বলছে। মেহরাবকে সন্দেহ করার জন্য এখন নিজের ওপরই রাগ হচ্ছে। এভাবে কিভাবে সে মেহরাবকে সন্দেহ করতে পারলো? নিজের কাছেই নিজেকেই ছোট লাগছে। আজ মেহরাবের কাছে ক্ষমা চেয়ে নিবে। মাহতাব আজ দুপুরে বাসায় আসতে পারেনি। মিটিংয়ের জন্য আজ তাকে গাজীপুরে যেতে হয়েছে। বিকেলের দিকে বাসায় আসবে বলেছে। আজ কুলসুম বেগমকে মধু নিজ হাতেই খাইয়ে দিয়েছে। মাহতাব না আসতে পারলেও সে আছে তো। ময়না বেগম আজ নতুন রোগে ধরেছে। নিচের ফ্লোরের ভাড়াটিয়ার বউ আজ ছাদে উঠে তার লাউ গাছের ডগা ছিঁড়ে নিয়েছে। দুপুরের আগে রহিমা খালা ছাদে উঠেছিল ভেজা কাপড় দিতে। সেই এসে এই ভয়াবহ খবরটা ময়না বেগমকে দিয়েছে। তখন থেকেই ময়না বেগম কিছুক্ষণ পর পর সেই ভাড়াটিয়ার বাসায় গিয়ে তাকে শাসাচ্ছে। মধু গিয়ে কয়েকবার টেনে আনলেও সে আবার নতুন উদ্যমে নিচে চলে যাচ্ছে ঝগড়া করতে। রহিমা, জরি আর খালাকে নিয়ে একটা টিম বানিয়েছে ময়না বেগম। কত বড় সাহস! তার গাছের লাউয়ের ডগা ছিঁড়ে নিয়ে আসে। কত স্বাদের বাগান তার। এই মেয়ে কিভাবে পারলো এমন নির্মম কাজ করতে? দেখো জব্বারের মা, তোমার বউ আগেও অনেকবার এমন করছে। আজ সকাল সকাল আমার গাছের সবগুলো কচি ডগা ছিঁড়ে নিয়ে এসেছে। এত সাহস পায় কোথায় তোমার ছেলের বউ? আমি এখনো আমার ভাইদের জন্য শাক নিইনি, আর এই মেয়ে নিজের মনে করে ছেড়ে এনেছে। কি অসভ্য মেয়ে এনেছো ছেলের জন্য, সামান্যতম ভদ্রতা জানে না। ময়না বেগমের রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখে জব্বারের মা মাথা নিচু করে রইল। ছেলের বউটা আস্ত বেয়াদ্দব, কাউকে মানে না, কারো ধারও ধারে না, তাই বলে এমন কাজ করবে? লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে।
কিন্তু তার বউয়ের মুখ বন্ধ নেই। সে সমানে ময়না বেগমের সাথে তর্ক করেই যাচ্ছে। দুটো ডগা ছেড়া এমন কি ক্ষতি হয়েছে আপনার? এত গলাবাজি করছেন কেন? ভাইদের এত টাকা থাকতে ছোট লোকদের মতো ব্যবহার করেন। ময়না বেগম রেগে আগুন হয়ে গেল। রহিমা আর জরি কয়েকবার তেড়ে গিয়েছে ওদের দরজার কাছে। খালা দুজনকে আটকে রেখেছে কোনো রকম। আশেপাশের ফ্ল্যাটের মানুষ সব বেরিয়ে এসছে। সবাই এই মহিলার ওপর বিরক্ত। এর ছোট লোকই স্বভাবের কথা কম বেশি সবাই জানে। ছাদে কাপড় দিলে একটা ক্লিপও পাওয়া যায় না। সব এই মহিলাই নিয়ে আসে। বললে আবার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসে। স্বামীর বেতন নেহাতই কম নয়, লাখ দেড়েক বেতন পায়, তবুও স্যাঁচরামি ছাড়ে না। গলাবাজি কমিয়ে করো মেয়ে, না হলে গলার রক ছিঁড়ে বেহালায় লাগিয়ে দেব। এত গলাবাজি করো কিভাবে? লজ্জা করে না? আমার ভাইয়েরা কোটি টাকা ইনকাম করে, তাতে তোমার কি? এখন বড় মন দেখিয়ে ভাইদের টাকা তোমার আলমারিতে রেখে যাব? অসভ্য মেয়ে। বউরে সাবধান করো জব্বারের মা। এরপর এমন কিছু হলে আমি মাহাতাবের সাথে কথা বলবো। তোমরা পুরানো ভাড়াটিয়া, তাই এবারের মতো মাফ করলাম। বইয়ের মুখে লাগাম টানো। জব্বার অফিস থেকে আসলে আমার সাথে দেখা করতে বলবা। মধু অসহায় চোখে দুতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ময়না বেগমকে টেনেও সরানো যায় না। বিগত 2 ঘন্টা যাবৎ সে এভাবেই ঝগড়া করে যাচ্ছে। বড় লোকেরা এভাবে ঝগড়া করতে পারে এটা মধুর জানা ছিল না। শেষ পর্যন্ত কুলসুম বেগম এসে ধমকে ময়না বেগমকে বাসায় নিয়ে এসছে। রহিমা আর জরি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ঝগড়া মনমতো না হওয়ায় তাদের মুখ ভার। এই বেয়াদবের চুল ধরে 2টা ঝাঁকুনি দিতে পারলে একটু শান্তি লাগতো। তোমার বাড়াবাড়ি দিন দিন বেড়ে যাচ্ছে ময়না। এভাবে বস্তির মহিলাদের মতো ঝগড়া করতে গিয়েছো কেন? এবারের মান সম্মান কি আর রাখবে না? তোমার ভাই দুটোর সম্মানের কথা তো ভাবতে পারো। ছোট বাচ্চা নও তুমি, নিজেকে ঠিক করো। মাহতাবের সাথে এসব বিষয়ে কোনো কথা বলবে না, বুঝেছো? ময়না বেগম তার মায়ের কথায় কান দিলেন না। রহিমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, নিচে গিয়ে লাউ শাকগুলো নিয়ে আসবি। আজ বাসায় লাউ শাক রান্না করা হবে। ওই অসভ্য যেন আমার লাউ গাছের আশেও না পায়, বেয়াদব। রহিমা দাঁত কপটি বের করে দৌড় দিল নিচে। তার ওপর মহৎ কাজের দায়িত্ব পড়েছে। জরিও পিছু নিয়েছে তার। খালা রান্নাঘরে চলে গেছে। কুলসুম বেগম মেয়ের খেয়ালিপনা দেখে চরম চটে গেল। কাপা কাপা হাতে নিজের লাঠিটি নিয়ে নিজের রুমে চলে গেল। মধু কী করবে বুঝতে পারছে না। চলে যাবে নাকি ময়না বেগমের কাছে গিয়ে বসবে, এটা ভেবে সে বিভ্রান্ত। এদিকে এসো মধু, তোমার সাথে গোপন কথা আছে। ময়না বেগমের ষড়যন্ত্রের গলা শুনে মধুর মুখটা শুকিয়ে গেল। এদের ভাই বোনদের একদম বিশ্বাস নেই। কথা বলে সুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দিয়ে দেওয়ার মতো অদম্য প্রতিভা আছে এদের। ধীর পায়ে ময়না বেগমের পাশে গিয়ে বসতেই সে ফিস করে বলল, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে তো? কবে সুখবর পাবো? মাহতাবের অ্যাক্টিভিটি কেমন? মধু মুখ পাংশুটে করে বসে রইল, মনে মনে আওড়ালো, অ্যাক্টিভিটি মানে? এসব কি ধরনের কথা? মারার হলে গুলি করে মেরে ফেলুক, এভাবে কথার বোম ফেলার কি দরকার? ময়না বেগম মধুর ফ্যাকাশে মুখ দেখে মুখ কুঁচকে ফেলল। মনে মনে তিনি 100% শিওর তার ভাই বউয়ের কাছে ফেইল করেছে। মন খারাপ করো না। মধু চুপ করে বসে রইল। মধুকে মন খারাপ করতে না বলে নিজেই মন খারাপ করে বসে রইল। ইস, এইটুকু মেয়েটার জীবন তিনি বরবাদ করে দিলেন। মাগরিবের আজানের পর মাহতাব বাসায় ঢুকছে। মধু নিজে দরজা খুলেছে। মাহতাব মধুর দিকে তাকিয়ে হালকা হেসে রুমে চলে গেল। মধু নিজেও কিচেনে ছুটল 1 গ্লাস ঠান্ডা শরবত বানাতে। বেচারাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মাহতাব ফ্রেশ হয়ে এসে দেখল মধু তার জন্য শরবত আর হালকা কিছু নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মাহতাব হাতের ইশারায় বারান্দায় নিয়ে আসতে বলে ভেজা টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। মধু ও মাহতাবের পেছন বারান্দায় গেল। হাতের ট্রেটা ছোট্ট টেবিলে রেখে নরম গলায় বলল, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার পাশে এসে বসো, আরো বেশি ভালো লাগবে। মধু আবার ভরকালো। সারাদিন বোন লাগামহীন কথা বলে, এখন এই জনাবেশেও শুরু করেছে। মাহতাব 3 চুমুকে শরবত শেষ করে মধুর হাত ধরে তার পাশে বসিয়ে দিল। আমার কাছে কাছে থাকবে, ঠিক আছে? থাকবো। আমাদের ভবিষ্যতের ব্যাপারে কি ভাবলে? মধু ক্লান্ত শ্বাস ছাড়ল। এর উত্তর তার কাছে নেই। আমি এসব বুঝি না। তাহলে কি আমি বুঝে নিব? অভিযোগ করবে না তো? তখন কিন্তু আবার দোষ দিতে পারবে না তুমি। ইব্রাহিম বাড়ির পরিবেশ আজ সকাল থেকেই থমথমে। সব সময় শান্ত থাকা মাহতাব আজ সিংহের মতো হিংস্র চোখে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব স্তব্ধ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। লামিয়া তাকে ছেড়ে গেছে। এই মেয়েটা তো
তাকে ছাড়া এক রাত থাকতে পারে না, তাহলে আজ কিভাবে তাকে ছেড়ে গেল? এখন রাতে সে কিভাবে ঘুমাবে? মেহরাবের বাহুতে মাথা না রাখলে তো আর ঘুম হয় না। ইস, কাল সারা রাত মেয়েটা হয়তো ছটফট করেছে, এখন নিশ্চয়ই মাথা ব্যথায় অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। লামিয়া ঠিক আছে তো? কার বাসায় গেল? মামার বাড়ি তো যায়নি, তাহলে? কি করেছিস তুই মেহরাব? মেয়েটা বাড়ি ছাড়লো কেন? সত্যি করে বল। ময়না বেগম সহ বাসার সবাই কেঁপে উঠল। মধু এক কোণে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে। মাহতাব আর তার বিয়ের 1 মাস পার হয়েছে সবে, কিন্তু এ বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে যেন তার 1000 বছরের সম্পর্ক। মাহতাবের হুঙ্কারে মেহরাব হালকা মাথা উঁচু করল। টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল সে, কিন্তু ঠোঁট দুটো আলাদা করতে পারল না। কয়েকবার কেঁপে উঠলেও মুখ থেকে কোনো শব্দ বের হলো না মেহরাবের। নিদারুণ অসহায় চোখে তাকিয়ে শুধু নিজের মাথা নাড়িয়ে বলল সে কিছুই জানে না। কুলসুম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার কিছুটা অস্বস্তি নিয়েই বলল, আমার মনে হয় লামিয়া অন্য কারোর সাথে। মা! বাকি কথা আর মুখ থেকে বের করতে পারল না সে। 3 ছেলে মেয়ে একসাথে গর্জে উঠল। সারা জীবন যা কখনো হয়নি আজ তা হলো। মায়ের ওপর গলা উঁচু করল তারা। মাহতাব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে। তার মা এমন কথাও বলতে পারে? কুলসুম বেগম ছেলে মেয়েদের চোখের দিকে তাকানোর সাহস করলেন না। কিন্তু গত কয়েকটা দিন লামিয়া সব কিছুতেই কেমন উদাসীন ছিল। ঘন ঘন ফোন আসতো, ফোনে কথা বললেই লামিয়ার মুখটা বিষণ্ণতায় ঢেকে যেত। কুলসুম বেগম অনেকবার বিষয়টি খেয়াল করেছেন, কয়েকবার লামিয়ার সাথে কথা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিয়েছে। তিনি ভেবেছেন স্বামী স্ত্রীর মান অভিমান চলছে হয়তো, তাই আর আগ বাড়িয়ে কিছু বলেননি। কিন্তু এখন আফসোস হচ্ছে, জিজ্ঞেস করলে অন্তত নিজের মনকে সান্ত্বনা দেয়া যেত। তুমি এমন কথা কিভাবে বললে মা? লামিয়াকে তো আর আজ নতুন দেখছো না, তাহলে মাঝে মাঝে তো আঙ্গুল নিজের ছেলের দিকেও একটু তুলতে পারো। সে তো আর জমজমের পবিত্র পানি নয়। ছেলের কাছেও জিজ্ঞেস করো, তার কারোর সাথে পরক্রিয়া চলছে না তো? ময়না বেগমের এমন কথায় সবাই অবাক চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাব নিজেও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তার আপার দিকে। পরকিয়া? সে কি এতটাই জঘন্য? বউ রেখে বাইরে পরকিয়া করবে? এসব কি বলছো আপা? আমাকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারলে? তুমি তোমার ভাইকে চেনো না? আমি কেন এমন করব? ভাইয়া, তুমি তুমি কেন চুপ করে আছো? আরে আমি ভালোবাসি আমার বউকে, অন্য মেয়ের কথা কোনোদিন চিন্তাও করিনি। আল্লাহর দোহাই লাগে, আমাকে এতটা নিজ ভেবো না। মেহরাব নিজের শান্ত খোলস্রে বেরিয়ে এসেছে। চিন্তায় অস্থিরতায় ক্রমশ হাইপার হয়ে উঠেছে। নিঃশ্বাস ঘন হয়ে আটকে আটকে আসছে তার পরিবার, যেখানে সে জন্ম থেকে বড় হয়েছে, যাদের সাথে তার জীবনের 34 বছর কেটেছে, তারাই তাকে অবিশ্বাস করছে। এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে নির্দ্বিধায় করে ফেলল। মেহরাব হাত পা ছড়িয়ে আবার ফ্লোরে বসে পড়ল। মাহতাব উঠে গিয়ে মেহরাবকে শান্ত করার চেষ্টা করছে। মেহরাব এতটাই উত্তেজিত হয়ে গেছে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। নিজেকে সামলা মেহরাব, তোরা কেউই আমাদের কাছে ফেলনা নয়। ভুল তুই করেছিস, লামিয়াকে অনবরত ইগনোর করেছিস। সবকিছু আমার চোখে ধরা পড়ে মেহরাব। বাড়ির অভিভাবক আমি, চোখ কান বন্ধ করে তো আর রাখতে পারি না। আমি কি করেছি ভাই? আল্লাহর দোয়াই লাগে, আমাকে বলো আমি কি করেছি? সবাই কেন আমার দিকে আঙুল তুলছে? লামিয়া কেন আমাকে ছেড়ে চলে গেছে ভাই? আমাকে বলো প্লিজ, আমি আর এসব নিতে পারছি না। মেহরাবের বেদনায় নীল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে মাহতাব আর কিছু বলতে পারল না। সে তার ভাইকে চেনে, তার ভাই এমন কিছু করতে পারে না। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই বাসার কলিং বেল বেজে উঠল। রহিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সবাই ভেবেছে হয়তো লামিয়া এসেছে। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বাসায় প্রবেশ করলো এক অচেনা মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা প্রেগনেন্ট। মেহরাব উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল দরজার দিকে। কাঙ্ক্ষিত মুখ না দেখে চোখ নামিয়ে ফেলল সে। লামিয়া ছাড়া এখন আর কোনো কিছুতেই তার আগ্রহ নেই। রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত পরিচিত সব জায়গায় পাগলের মতো খুঁজেছে লামিয়াকে। মাহতাবও তার সাথেই ছিল। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি এমন হলো যে লামিয়ার চলে যেতে হলো? অপরিচিত মুখটা দেখেই সবার মুখ আগের থেকে বেশি থমথমে হয়ে গেল। মাহতাব ছাড়া বাকি সবাই মুখ কুঁচকে তাকিয়ে আছে। মাহতাব মেহরাবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মধু একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে তার একদম ভালো লাগেনি। কাল বিকেলেও এই মেয়ে বাসায় এসেছিল। বাকিরা যে যার রুমে ঘুমাচ্ছিল। একমাত্র সে আর জরি কিচেনে বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিল। এই মেয়ে তো কাল লামিয়ার সাথে দেখা করেছে। তারপর থেকেই লামিয়া সারাটার সময় কেমন মনমরা হয়েছিল। ভেতরে এসো এলিজা,
তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এলিজা ধীর পায়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মাহতাব ইশারায় বসতে বলল তাকে। ময়না বেগমের পাশের সোফায় গিয়ে চুপচাপ বসে পড়ল সে। মধু, এলিজার জন্য পানি নিয়ে আসো। জি আনছি। মধু কিচেনে চলে যেতেই মাহতাব সিঙ্গেল সোফায় বসে শান্ত চোখে তাকালো এলিজার দিকে। চোখ ঘুরিয়ে একবার মেহরাবের নির্জীব মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কাল এ বাসায় কেন এসেছিলে? এলিজার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। এসির নিচেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাহতাব শান্ত হয়ে থাকলেও তার ভয়ে এলিজার কলিজা শুকিয়ে গেছে। মাহতাবকে সে মৃত্যুর মতো ভয় পায়। মেহরাবের মুখের অবস্থা দেখে সে বুঝে গেছে বাসায় কি হয়েছে। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। মধু ততক্ষণে তার সামনে পানি এনে রেখেছে। পানি খেয়ে দ্রুত জবাব দাও এলিজা। বিষয় যখন আমার পরিবার নিয়ে, তখন এক চুলও ছাড় পাবে না। মাহতাবের শক্ত গলা শুনে তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল এলিজা। মেহরাব উঠে এসে অবাক গলায় বলল, তুই কাল আমাদের বাসায় এসেছিলি? কই, আমাকে তো কিছু বলিসনি। বলবে কেন? নিজের কুকীর্তির কথা কেউ ঢাকঢোল পিটিয়ে বলে? কি বলছো ভাইয়া? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বলবে? এসব ভালো লাগছে না মাহাতাব, ঠিক করে বল কি করেছে এই মেয়ে। সবার আগুন দৃষ্টি মুহূর্তেই এলিজাকে জ্বালিয়ে দেবে। ময়না বেগম তো পারলে এখনই দুঘা লাগিয়ে দেয়। মাহতাব মধুকে ইশারা করলো ময়না বেগমের কাছে যেতে। কখন মেরে দেয় বলা যায় না। মধু ময়না বেগমের পাশে গিয়ে বসলো। তার এক হাত নিজের হাতে নিয়ে তাকে আশ্বস্ত করলো। কুলসুম বেগম মুখ কুঁচকে রেখেছে। সব কিছু বাড়াবাড়ি মনে হচ্ছে তার। এলিজার নীরবতা দেখে মাহতাব ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলল, দেখো মেয়ে, বেশি কথা আর ন্যাকামি আমার একদমই পছন্দ নয়। মুখ খুলে সত্যিটা বলো, নাহলে আমি এক্ষুনি থানায় কল করব। লামিয়াকে কিডন্যাপ করার অপরাধে জেলে পচে মরতে হবে। আর আমি এটা নিশ্চিত করব তুমি যাতে কোনোভাবেই ছাড়া না পাও। মেহতাব শুধু অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। আমি লামিয়াকে বলেছিলাম আমার পেটে মেহেরের বাচ্চা। সে লামিয়াকে চায় না, তাই আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছে। মেহরাব ধপ করে বসে পড়ল। ময়না বেগম ফুঁসে উঠছে। মধুর হাত এক ঝটকায় ছড়িয়ে কষিয়ে চড় লাগিয়েছে এলিজার গালে। মাহতাব ময়না বেগমকে ছাড়িয়ে নিয়েছে সাথে সাথে। এই মেয়েকে সে ছাড়বে না। তার পরিবার ভাঙার চেষ্টা করে কত বড় ভুল করেছে তা হাড়ে হাড়ে টের পাওয়াবে তাকে। আহা বা, তোমার লেগে যাবে তো। এভাবে কেউ হাইপার হয়? এসে চুপ করে বসো। মধু হা করে তাকিয়ে আছে ভাই বোনের দিকে। 2 টনের থাপ্পড় লাগিয়েছে এলিজাকে, অথচ ভাই বলতেছে তার বোনের নাকি লেগে যাবে। কি আশ্চর্য! কাল থেকে 1 কেজি চালের ভাত খাবে প্রতিদিন। এমন দুর্বল বউ আমার পছন্দ না, বুঝছো? শক্তিশালী থাকবা। মাহতাবের কথা শুনে মধু মুখ কালো করে ফেলল। আপার এত শক্তি যে কই থেকে আসে কে জানে। এখন এখানে তার কি দোষ? তোমরা কি বিয়ে করেছো? কুলসুম বেগমের সন্দিহান প্রশ্নে সবাই বিরক্ত হলো। মাহতাব ময়না বেগমকে শান্ত করে বসিয়ে মায়ের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, আম্মা, বুঝদার মানুষরা অবুঝের মতো কথা আপনার থেকে আমাদের কারোরই কাম্য নয়। দয়া করে পরিস্থিতি বুঝে কথা বলুন। কুলসুম বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকালো। ছেলে মেয়েদের এমন ব্যবহারে সে বিরক্ত। বিয়ের 7 বছর যখন তাদের কোনো সন্তান নেই, তাহলে মেহরাব আরেকটা বিয়ে করতেই পারে। এতে দোষের কিছু নেই। সে তো আর লামিয়াকে ফেলে দিচ্ছে না। লামিয়াও আগের মতোই এ বাড়িতে থাকবে। যে সংসারে বাচ্চা কাচ্চা নেই সে সংসারকে কি করে সংসার বলে? তোমরা বাড়াবাড়ি করছো মাহতাব। মেহরাব যদি এই মেয়েকে বিয়ে করে থাকে, আমি তো এখানে দোষের কিছু দেখছি না। আমি চাই মেহরাব সন্তানের মুখ দেখুক। এখানে ভুলটা কোথায় বলবে? মেহরাব ছাড়া বাকি সবাই আহত চোখে কুলসুম বেগমের দিকে তাকিয়ে আছে। ময়না বেগম কিছু বলতে গিয়েও মাহতাবের ইশারায় থেমে গেল। মেহরাব আগের মতোই মাথা নিচু করে বসে। খালাসহ রহিমা আর জরি কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। সবার চোখে অশ্রু জমেছে। কুলসুম বেগমের প্রশ্রয়ে কথায় এলিজা যেন একটু সাহস পেল। আগের মতো ভয়ের আভা তার মুখে আর দেখা যাচ্ছে না। মাহতাব সবার দিকে চোখ বুলিয়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলল, তুই কি নিজের ব্যাপারে কিছু বলতে চাস? মেহরাব কারো দিকে তাকালো না। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল সে। পুরো জীবনটাকেই অর্থহীন লাগছে তার। পরিবারের মানুষগুলোও তাকে বিশ্বাস করছে না। লামিয়া তাকে ছেড়ে চলে গেছে। এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে কি হবে? সবার এমন খাপছাড়া ব্যবহার দেখে ময়না বেগম তেতে উঠল। এলিজার দিকে তেড়ে গিয়ে রাগে গড় গড় করতে করতে বলল, এই মেয়ে, মুখ খোল। এরকম নোংরা কাজ কেন করেছিস? আমার ভাই কোনোদিনও এমন কাজ করবে না, আমরা সবাই তো ভালো করে জানি। এখন যদি সত্যি
সত্যি কথা না বলিস তাহলে এই মুখ নিয়ে আর বের হতে পারবি না। তোর এই মুখ ভেঙে আমি স্টোর রুমে রেখে দেব। আহ ময়না, অভদ্রের মতো ব্যবহার করছো কেন? বাচ্চা যদি মেহরাবের হয় এটা তো খুশির কথা, তোমরা অযথায় ঝামেলা করছো। তুমি চুপ করো আম্মা, তোমার বিবেচনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই বাড়ির মুরব্বী, তোমার এমন অবিবেচকের মতো কথা মানায় না আম্মা। এই মেয়ে, তুই মুখ খুলবি নাকি আমি তোর মুখ ভাঙবো? এলিজার থরথর করে কাঁপছে। এক থাপ্পড় খেয়ে তার গাল টনটন করছে, ব্যথা করছে। আরেকটা খেলে দাঁত আর মুখ থাকবে না, সব পেটে চলে যাবে। মাহতাব এখন আর ময়না বেগমকে আটকাচ্ছে না। সে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে, স্থির দৃষ্টিতে মা আর ভাইকে দেখে যাচ্ছে। এই মেয়ের কথায় তার কোনো আগ্রহ নেই। মধু গোল গোল চোখ করে ময়না বেগম আর এলিজাকে দেখছে। কখন ময়না বেগম আরেকটা দিয়ে গল লাল করবে সেই অপেক্ষায়। অসভ্য মেয়ে একটা। রহিমা, আমার জন্য হাতুড়ি নিয়ে আয়। এই মেয়ে এভাবে মুখ খুলবে না। এলিজা কেঁপে উঠল, সোফায় একপাশে সেটে গিয়ে ভয়ার্ত গলায় বলল, বলেছি মাসখানেক আগে মেহেরের সাথে আমার দেখা হয় নিউ মার্কেট এরিয়ায়। তখনই কথায় কথায় জানতে পারি মেহেরের কোনো সন্তান নেই। মেহেরের এ নিয়ে কোনো মন খারাপ ছিল না, কিন্তু সে লামিয়াকে নিয়ে সে চিন্তিত ছিল। লামিয়া নাকি ইদানিং মেহেরকে সন্দেহ করছে, অদ্ভুত ব্যবহার করছে। আমার তখন সদ্য ডিভোর্স হয়েছে। আমিও এই বাচ্চা আমার কাছে রাখতে চাইছিলাম না। অ্যাবর্শন করতে গিয়েও কিছু কমপ্লিকেশনের কারণে করতে পারিনি। তাই আমি মেহেরকে অফার করেছিলাম আমার বাচ্চা দত্তক নেওয়ার জন্য। খুব খুশি মনে রাজি হয়ে তারপর থেকে মেহের আমার যত্ন নিতে শুরু করে। আমার কখন কি লাগবে তা বলার আগেই মেহের আমার সামনে হাজির করত। ওর কেয়ার দেখে আমার মনে লোভ জন্মায়, কারণ আমার স্বামী কখনো আমার এভাবে খেয়াল রাখেনি। ভিনদেশি হওয়ার দরুন ওদের মধ্যে এই কেয়ারিং ভাবটা কাজ করে না। তাই আমি ভাবলাম মেহেরাব যেহেতু আমার সন্তানের দায়িত্ব নিচ্ছে, নিজের পরিচয় দিচ্ছে, সেখানে আমাকে পরিচয় দিলে দোষ কোথায়? লামিয়ার জায়গায় আমিও তো থাকতে পারি। তাই আমি কালী বাসায় আসি। লামিয়া এমনিতে মেহেরাবের উপর সন্দেহ ছিল। আমার সব কিছু গুছিয়ে বলায় লামিয়া কিছুটা কনভিন্স হয়। পুরোপুরি বিশ্বাস করানোর জন্য লামিয়ার সামনে মেহেরাবকে আমি কল করি। মেহেরাব রিসিভ করতে আমি বলি, তোর মেয়ে আমাকে খুব বিরক্ত করছে, একবারে তোর মতো হবে দেখবি, যেমন বাবা তেমন মেয়ে। দেখতে হবে না মেয়েটা কার। আমাদের কথাবার্তা শুনে লামিয়া বিশ্বাস করে নেয় এটা মেহেরাবের সন্তান। আমি লামিয়াকে অনুরোধ করি এই বাড়ি ছেড়ে চলে যেতে। তার জন্য মেহেরাব আমাকে এই বাড়িতে আনতে পারছে না। লামিয়া চুপ করে আমার কথা শুনছিল। আমিও খুশি মনে বাড়িতে ফিরে গিয়েছিলাম কাল। লামিয়া যেহেতু চলে গিয়েছে, তখন তার জায়গায় থাকতে আমি সমস্যা কোথায়? আমার সন্তান তার সত্যিকারী মায়ের ভালোবাসা পাবে। পরবর্তীতে আমরা আবার বাচ্চা নেব। আপনিই বলুন আন্টি, আমাকে মেনে নিতে তো আর আপত্তি থাকার কোনো কথাই নয়, তাই না? এলিজার গালে আরেকটা চড় পড়েছে, আর এবার মেরেছে স্বয়ং কুলসুম বেগম। অতটা জোরালো না হলেও ভালোই লেগেছে এলিজার। সে এখনও গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুলসুম বেগম নিজের জায়গায় বসে শ্বাস টানতে টানতে বলল, পুলিশকে কল করো মাহতাব, এই মেয়েকে এক্ষুনি পুলিশে দিবে, ক্রিমিনাল একটা। মাহতাব আগেই পুলিশকে খবর দিয়েছে, তাই মাকে আশ্বস্ত করে শান্ত হতে বলল। পুলিশ সব জায়গায় লামিয়ার খোঁজ করেছে, মেয়েটা কোথায় আছে কে জানে। রহিমা, আমাকে পানি দে। আচ্ছা ভাইজান। রহিমার যেতে যেতে আফসোসের গলায় বলল, আম্মা মরার কি দরকার আছিল? আপা মরলেই তো ভালো হইতো, নাগিন বেটি। মেহরাব। মেহরাব আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে। ভাইয়ের ডাকে চোখ তুলে তাকালো। সবার দিকে একবার চোখ বুলিয়ে মলিন হাসলো। এতগুলো বছরও আমি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি ভাই। আমরা তোকে বিশ্বাস করি, তাই এই মেয়েকে তোর মুখোমুখি করেছি, যাতে সব কিছু তোর সামনে আসে। কাল রাতে যখন লামিয়াকে পাওয়া যাচ্ছিল না, তখন মধু আমাকে বিকেলের ঘটনাটা বলে। আমি ছাদের সিসিটিভি ফুটেজ চেক করে দেখি এই মেয়েকে সন্দেহ হয়, তাই আজ সকাল হতেই ওকে ডেকে পাঠিয়েছি। তুই ব্যাপারটা লামিয়ার সাথে শেয়ার করতে পারতি, তাহলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। স্বামী স্ত্রীর মাঝে কখনো তৃতীয় কাউকে আনতে নেই।
স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া চাই কাচের মতো স্বচ্ছ। গোপনীয়তা আসলেই সেখানে সন্দেহের সৃষ্টি হয়। অন্ততপক্ষে আমার সাথে আলোচনা তো করতে পারতি। আমি চেয়েছিলাম ভাই, সব কিছু সামলে আমি তোমাদের সবার সাথে আলোচনাও করতাম। লামিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়েকে আমার সামনে থেকে সরাও ভাই। আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রহিমা কুলসুম বেগমকে পানি দিয়ে মাহতাবকে বলল। পুলিশ আইছে ভাইজান। ভেতরে নিয়ে আয় ওনাদের। রহিমা দরজার দিকে ছুটল। এলিজা বারবার সবার কাছে ক্ষমা চাইছে, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। ময়না বেগম কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে। মাহতাব তার এক হাত ধরে রেখেছে, তাই সে কিছুই করতে পারছে না। পুলিশ ভিতরে আসতেই মাহতাব তাদের সাথে হাত মিলিয়ে বসতে বলল। লামিয়ার কোনো খবর পেয়েছেন অফিসার? জি স্যার, সে বনানীতে তার এক ফ্রেন্ডের বাসায় আছে। ফোন কিছুক্ষণের জন্য অন করেছিল, আমরা লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়েছিলাম। ম্যাম বলেছে সে নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে, আর সে বাড়িতে আসবে না। ঠিক আছে, বাকিটা আমি সামলে নিব। আপনি আপাতত এই মেয়েকে নিয়ে যান, আমি পরে থানায় গিয়ে সব ফর্মালিটিস পূরণ করে আসবো। ঠিক আছে স্যার। পুলিশ এলিজাকে নিয়ে যেতেই মেহরাব উঠে কুলসুম বেগমের মুখোমুখি দাঁড়ালো। ময়নার মায়ের গালে হাত রেখে করুণ গলায় বলল। আমার সন্তান চাই না আম্মা, সন্তান ছাড়াও আমি বেঁচে থাকবো, কিন্তু লামিয়াকে ছাড়া আমি মরে যাবো আম্মা। লামিয়ার জায়গায় অন্য কাউকে দিয়ে আমার এই জীবন থাকতে সম্ভব না। ওকে আর এসব নিয়ে কিচ্ছু বলো না আম্মা, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি অনুরোধ করছি আম্মা, ভাই আমি লামিয়াকে আনতে যাচ্ছি, আমি ওকে নিয়ে ফ্ল্যাটে ফিরে যাব। তুমি কি যাবে আমার সাথে? যাব। দুই ভাই বেরিয়ে গেল। ময়না বেগম আসলে মুখ গুজে কাঁদছেন। লামিয়াকে মেহরাব আর এখানে আনবে না। মধুর মনও খুব খারাপ হয়ে গেছে। লামিয়াকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে। বাসায় সবার মন খারাপ হয়ে গেল। লামিয়ার সামনে মাথা নিচু করে বসে আছে মেহরাব। লামিয়ার বান্ধবী মনি কিচেনে মেহরাবদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছে। মেহরাবের শুকনো মুখ বলে দিচ্ছে সকাল থেকে তার পেটে কিছুই পড়েনি। মেহরাব আসার পর থেকেই চুপ করে আছে। লামিয়ার প্রতি অভিমান তার মুখ থেকে কথা বের করতে দিচ্ছে না। মাহতাব এসেই লামিয়াকে কড়া ধমক দিয়েছে। এরকম বোকামি কেউ করে? আমরা কি সবাই মরে গিয়েছিলাম? আমাদের বলা যেত না? তুমি কাজটা ঠিক করোনি লামিয়া। অন্তত মেহরাবের সাথে বসে সব ডাউট ক্লিয়ার করতে পারতে। সম্পর্কে বিশ্বাস আর ভরসা থাকতে হয়। ভালোবাসাহীন সম্পর্ক তুমি বয়ে বেড়াতে পারবে, কারণ একসাথে থাকতে গেলে ভালোবাসা না হলেও একটা মানুষের প্রতি মায়া জন্মে যায়। আর ভালোবাসার যে মায়া প্রখর, কিন্তু বিশ্বাস আর ভরসা না থাকলে ভালোবাসার সম্পর্ক ভাঙতে সময় লাগে না। আশা করি এমন বোকামি আর কখনো করবে না। লামিয়া নীরবে অশ্রু ঝরাচ্ছে। তার ভুলটা কোথায়? সে তো মেহরাবের ভালোর জন্যই তাকে ছেড়ে এসেছে। মাহতাব সংক্ষেপে সব কিছু খুলে বলল লামিয়াকে। লামিয়া অপরাধ বোধে মেহরাবের দিকে তাকাতে পারছে না। মেহরাব আসার পর থেকে একবারও তার দিকে তাকায়নি। এতেই লামিয়ার কষ্টে বুক ফেটে যাচ্ছে। সে কি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেহরাবকে? মনি টেবিলে নাস্তা দিয়ে লামিয়াকে ডেকে বলল। ভাইদের নিয়ে টেবিলে আয়, আগে খাওয়া দাওয়া, তারপর বাকি কথা বলা যাবে। সকাল থেকে যে পেটে কিছু পড়েনি সেই খেয়াল আছে? বড় ভাইয়া আসুন, দুলাভাই আপনিও আসুন। আমরা কিছুই খাবো না মনি, এত কষ্ট করার জন্য ধন্যবাদ। বাসায় সবাই চিন্তায় আছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। আমার বোনটাকে দেখে রাখার জন্য ধন্যবাদ তোমাকে। তুমি বরং আমাকে এক কাপ চা দাও, তাহলেই হবে। মাহতাবের কথায় মনি দীর্ঘশ্বাস ছাড়ল। মাহতাব যে এখানে খাবে না তা সে ভালো করেই জানত, তবুও সে নিজের মতো আয়োজন করেছে। টেনশনে বাড়ির কারোর পেটে যে দানা পড়েনি তা সে জানে। তাদের অভুক্ত রেখে মাহতাব মরে গেলেও খাবে না। মনি দুজনকে চা দিল। মেহরাব দুই চুমুক দিয়ে আর খেলো না। মাহতাব নিজের চা শেষ করে লামিয়াকে বলল। এবার যাওয়া যাক লামিয়া, তোমরা এসো, আমি নিচে যাচ্ছি। আমিও আসছি ভাই। মাহতাব ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আর কিছু বলল না। মেহরাবও মাহতাবের সাথে বেরিয়ে গেল। যাওয়ার আগে মনিকে ধন্যবাদ দিতে ভুলল না। লামিয়া নিজের প্রতি এই অবহেলা মেনে নিতে পারছে না, শব্দ করে কেঁদে যাচ্ছে। মনি বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলল। এখন কান্দোসকা, জামাইরে ফালাই আহনের সময় মনে আসছিল না? বেয়াদব বেডি, তুমি কি মনে করছিলা তোমারে আয়া কুলে নিয়া বইয়া থাকবো? এইবার যাও, জামাইয়ের রাগ ভাঙাও। ভাই আরেকটা বিয়ে করলে একদম ঠিক হইতো। বেশি ভালোবাসে তো, তাই হুঁশ নাই। যেমনে মন চাই অবহেলা করো। এখন বোঝো মজা? সর সামনে থেইকা। আর দরজা ওই দিকে, তাড়াতাড়ি বাহির হ, তার সিরা বেটি। লামিয়ার কান্না থেমে গেল। মনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল।
তুই বেদ্যপ, তোর 14 গোষ্ঠী তার ছেঁড়া। তোর বাসায় না থাকলে কি হইব? আমার কি বাড়িঘর নাই? গেলাম আমি, অসভ্য মাইয়া। লামিয়া হন হন করে বেরিয়ে গেল। মনি সেদিকে তাকিয়ে হালকা হেসে চাওয়া খাওয়ায় মনোযোগ দিল। সকাল থেকে তার পেটেও কিছু পড়েনি। মেহরাব ভাইয়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি ওকে বকা দিলে না কেন ভাই? হ্যাঁ, জোরে ধমক দাওনি? দিয়েছি। এটাকে ধমক বলে? হ্যাঁ, আরও কিছু বলার দরকার ছিল। আসলে ভালো করে বকে দিবে, না হলে আবারও এমন করবে। পারবো না, তুই দিস। মাহতাবের সোজা জবাবে মেহরাব বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে কিভাবে বকবে? আজ পর্যন্ত কখনো একটা ধমকও দেয়নি। সে তো শুধু ভালোবেসেছে। এখন মনে হচ্ছে ধমক দেওয়া দরকার ছিল। মাঝে মাঝে বকাঝকা করলে প্র্যাকটিস থাকতো, তাহলে এখন তা কাজে লাগাতে পারতো। কি এক ঝামেলা! মেহরাব আবার মুখ কুঁচকে রইল। এবার লামিয়ার সাথে সে টানা 3 দিন 4 ঘন্টা কথা বলবে না। এটা লামিয়ার শাস্তি। লামিয়া এসে কাচুমাচু করে দাঁড়ালো। মেহরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মাহতাব ভাইয়ের বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাখা দেখে মনে মনে হাসল। লামিয়াকে গাড়িতে উঠতে বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল।